এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আজকে সারাদিনের যে বিশেষ খবর, যে বিশেষ ঘটনা, সেই ঘটনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের এই আলোচনায় আজকে আমাদের সাথে আছে আমাদের ডেস্ক পার্সন সঞ্জীব। সঞ্জীব, অনেক স্বাগত তোমাকে এক্সপ্রেস অনলাইনে। অনেক ধন্যবাদ দীপশিখা তোমাকেও। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, সেই খবর শুনলে বোধহয় ভয় পাবেন এবং তার সাথে সাথে অবাক হবেন আপনিও। আরজি করের ঘটনা বোধহয় কম বেশি আপনাদের সকলেরই মনে আছে এবং তার সাথে সাথে এটাও মনে আছে আরজি করের তিলোত্তমা কিন্তু আজও বিচার পায়নি। সেই ঘটনা রেস এখনো কাটতে না কাটতেই একের পর এক কিন্তু অভিযোগ সামনে আসছে, আমাদের সামনে আসছে। ফের আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি, হাসপাতালের ভেতরে ধর্ষণের অভিযোগ। ফের বেআব্রু রাজ্যের হাসপাতালের সুরক্ষা, আবারও রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। আরজি করের পর এবার ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতনের অভিযোগ, মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এবং আরো বলে রাখি, একজন দুজন না, পরপর তিনজন কিন্তু নির্যাতিতা অভিযোগ করেছে একজনই ব্যক্তির নামে, যেই ব্যক্তি বেশ প্রভাবশালী বলেই আমরা জানতে পেরেছি। কোথাকার ঘটনা? পূর্ব মেদিনীপুরের ঠিক এইরকমই একটি ভয়াবহ ঘটনা আমাদের সামনে এসেছে। এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত জানবো, আরো বিস্তারিত আলোচনা করব এবং কার বিরুদ্ধে এই অভিযোগ এবং তিনি কোন দলের একজন প্রভাবশালী নেতা, সমস্তটাই আমরা জানবো। কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। আরজি করের পরও আবারও রাজ্য সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। মুখ বন্ধ রাখতে দেওয়া হয় হুমকিও। একাধিকবার ধর্ষণের অভিযোগ ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। একজন মুখ খুলতেই এক এক করে বেরিয়ে এলো একাধিক নির্যাতনের। ইতিমধ্যেই মুখ খুলেছে 3 নির্যাতিতা। জানা গেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসাবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক। তার দাবি, ওই কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান, যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন, তিনি হাসপাতালের ভেতরেই একাধিকবার ধর্ষণ করে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর সোমবার পাঁশকুড়ার থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। নির্যাতিতা বলেন, সম্পর্কে না আসলে বাড়ির সদস্যদের মেরে ফেলার হুমকি দিত অভিযুক্ত ব্যক্তি। এমনকি কাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিত বলে অভিযোগ করেন নির্যাতিতা তরুণী। যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আরো এক নির্যাতিতা মুখ খোলেন নির্যাতন প্রসঙ্গে। তিনি বলেন, রবিবার বেশিরভাগ স্টাফদের ছুটি থাকার সুযোগ নিয়ে এই অভিযুক্ত ব্যক্তি এই কাজ করতেন। না, কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন? না, জানাতে পারিনি। কি কারণ?
কাল বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল। তাই অভিযোগ দায়ের হওয়ার সাহস পায় আরও এক মহিলা নেতা। তিনি একই অভিযোগ। তোমার কাজ চলে যাবে, আমরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ওখানে ঢুকেছিলাম কাজে, সবাই এটাই করেছে। আর আমি খুব খুব গরিব ফ্যামিলি থেকে, মানে অনেক অনেক কষ্টে আমার বাবা মা ওখানে কাজে ঢুকিয়েছে। তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি, নিজের মান সম্মানের সব কিছুর জন্য। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যেন জেলে পচে মরে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী বলেন যে এই নির্যাতন চালাতো তার আড্ডাখানা ছিল হাসপাতাল। সকালে আসতো, রাত্রির 11টায় যেত। তিনি প্রশ্ন তোলেন, কোনো স্টাফ এতক্ষণ থাকে? দীর্ঘদিন ধরে এই নক্কারজনক কাজ করতে বলে অভিযোগ করেন তিনি। কাজ চলে যাওয়ার ভয়ে চুপ থাকতেন বলেও জানান তিনি। এই কারণে অভিযুক্তের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে বলে জানা যায়। ঘটনা সামনে আসতেই অবশ্য শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য কমিটির মেম্বার সিন্ধু সেনাপতি জানান, তৃণমূলের সক্রিয় কর্মী এই অভিযুক্ত। তৃণমূল নেতার মদতে এই আধিপত্য বিস্তার করেছিল বলে অভিযোগ করেন। ঘটনা আজকের নয়, যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা, সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। ঘটনা অস্বীকার করেছে তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শহীদুদ্দিন। কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন, কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এই প্রসঙ্গে রাজনৈতিক তরজা চলতে থাকলেও দিনের পর দিন ঘটতে থাকায় নির্মম ঘটনার দায়ভার নেয় না কেউ। পেটের দায়ে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই 8-10 হাজার টাকার কাজ করতে আসা অনেক মেয়ে নিত্যদিন তাদের এই অত্যাচারের মুখে পড়তে হলে প্রশ্ন ওঠে, নিরাপত্তা কোথায়? নির্যাতিতাদের এখন একটাই দাবি, অভিযুক্তের শাস্তি চায়, মৃত্যুদণ্ড চায় ব্যক্তি। আরজি করের ঘটনার পর আবারও সরকারি হাসপাতালে দিনের পর দিন ঘটে থাকা এই ঘটনা প্রমাণ করে যে বজ্র অটুনি ফুসকা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। এই ঘটনা প্রসঙ্গে একটা জিনিস ভীষণভাবে স্পষ্ট, একদল তার প্রভাব খাটাচ্ছে এবং একদল মুখ বুজে সেটা সহ্য করছে। হাসপাতালের মতো একটা জায়গা যেখানে মানুষ তার জীবন নতুন করে জীবন ফিরে পাওয়ার আশায় যায়, সেই রকম একটা জায়গায় কাজ করতে গিয়ে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হচ্ছে একাধিক মহিলাকে। কেউ ভয়েতে মুখ খুলতে পারছেন না, কারণ তার কাজ চলে যাবে, তা না হলে তার পরিবারের কোনো ক্ষতি হবে। কে এই ব্যক্তি? শুধুমাত্র একটি বেসরকারি হাসপাতালের অধীনে থাকা একটি বেসরকারি সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার। তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত ডিউটি করতেন। কি ডিউটি করতেন সেটা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠছে। একজন মহিলা, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা যেটা অভিযোগ করছেন যে বেশ ভালো একটা অ্যামাউন্ট টাকা দিয়ে তারপর ওই হাসপাতালে কাজে ঢুকেছে বা বেসরকারি সংস্থায় কাজে ঢুকেছে। সেখানে কাজ করতে তারা ঢুকেছে কারণ তারা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। সেই রকম একটা পরিবার থেকে আসা মহিলা, তাকে যদি হুমকি দেওয়া হয় কাজ চলে যাওয়ার, সে কিভাবে মুখ খুলবে? এটা খুবই স্বাভাবিক। কিন্তু একজন মহিলা যখন সাহস করে পুলিশের সামনে এসেছে, সে লিখিত অভিযোগ দায়ের করেছে, তারপর কিন্তু একজন না, পরপর পুরো ঘটনা পরিষ্কার হয়ে যায়। একাধিক মহিলা কিন্তু মুখ খুলতে শুরু করে। আপাতত আমাদের সামনে এসেছে 3 জন নির্যাতিতার ঘটনা। কেউ 2020 সাল থেকে নির্যাতনের শিকার হচ্ছে, কেউ বা একদম সদ্য। আমাদের সাথে আছে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা, আমি তার সাথে একটু কথা বলে নেব। বিপ্লব দা, শুনতে পাচ্ছ?
হ্যাঁ বলো। আজকের যে ঘটনা, আরজি করের ঘটনা এখনো আমরা ভুলিনি এবং আরজি করের ঘটনার তিলোত্তমা আজও বিচার পায়নি। সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে একটা সরকারি হাসপাতালে পরপর 3 জন নির্যাতিতা নির্যাতনের অভিযোগ করছে একজন ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। এই যে ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে কি বলবে? আজ হাসপাতালের সুরক্ষা কোথায়? একদম দেখো, পরিষ্কার তোমাকে একটা কথা বলি যে আরজি করের ঘটনার পর থেকেও কিন্তু সরকার সেইভাবে যদি বলো নিরাপত্তা সেইভাবে দিতে পারছে না, এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর যেটা আমরা যেটা দেখছি বাইরে থেকে যে নিরাপত্তাটা দেখা যায়, সেই নিরাপত্তাটা কতটা ঠুনকো এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু প্রমাণ করছে, কারণ যে মেয়েগুলো আজকে অভিযোগ করছে, যে 3টে মেয়ে এখানে অভিযোগ করছে, মূলত এই 3টে মেয়ে কিন্তু একদিন দুদিন নয়, দীর্ঘ 1 বছর ধরে এই হসপিটালের মধ্যে কিন্তু এদের প্রতি শারীরিক, মানসিক এবং ধর্ষণের শিকার হয়েছে, এমনটা তারা নির্যাতিরা অন ক্যামেরায় বলছে। এবং তুমি যদি দেখো যে প্রথম যে মেয়েটি, আজকে গতকাল এই ঘটনা যখন ঘটে, প্রথম মেয়েটি যখন এটা বাইরে প্রকাশ করবার পর এরপরে কিন্তু এক এক করে দেখা যায় যে পরপর 3টি মেয়ে তাদের ঘটনার কথা বলছি, যে তাদের সঙ্গেও এই ঘটনা ঘটেই হসপিটালের ভেতরে পরপর 3টি মেয়ে অভিযোগ করছে যে বিগত কয়েক মাস ধরে, অর্থাৎ প্রায় 8-9 মাস ধরে এই হসপিটালের ভেতরে বিপরে মেয়েগুলো যখন বলছে যে রবিবার করে ছুটির দিনগুলোতে ফাঁকা থাকলে তখন এদেরকে নিচের ঘরে ডেকে নিয়ে যাওয়া হতো। এবং আরো যেটা এদের চাকরির ভয়, দ্বিতীয় এদের পরিবারের কাউকে মেরে দেবে এমন ভয় দেখানো হতো। শুধুমাত্র কি তারা রোজগার করতে এসেছে বলে তাদের একটা ভয় আছে, সেই ভয়টাকেই কি হাতিয়ার করছে বলে তুমি মনে করছো? অত্যন্ত আজকে মেদিনীপুরের তমলুকের যে ঘটনা, এই যে যারা কাজ করতো তারা বেসরকারি সংস্থার আন্ডারে কাজ করতো এবং তারা মূলত তাদের মায়না 8 থেকে 10,000 টাকা, এতেই তাদের পরিবার চলতো। আর তাদের এই চাকরি চলে যাবে প্রথম দিনে এই ভয়টা তাদের মধ্যে ছিল, সেই প্রথম জন মুখ খুলতে পারেনি। তারপরে যেটা দলের সঙ্গে অভিযুক্ত, সেই কারণে প্রভাব দেখানো হয়েছিল যে বললে তাদের পরিবারের উপর আক্রোশ নেমে আসবে বা তাদের প্রতি ব্যবহার। একদম একদম। বিপ্লব দা, আরো একটা প্রশ্ন তোমাকে। এই প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক চর্চা চরমে উঠেছে এবং বিজেপি কিন্তু অভিযোগ করছে যে তৃণমূলের একেবারে স্বনামধন্য নেতার হাত ছিল এই অভিযুক্তের মাথায়, যে কারণে এত বড় ঘটনা সে সরকারি হাসপাতালের ভেতরে ঘটানোর সাহস পেয়েছে শুধুমাত্র রাজনৈতিক তৃণমূলের রাজনৈতিক যে একদম প্রথম সারির নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল বলে। এই অভিযোগটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছো তুমি? দেখো, যে কোনো অপরাধ হলে অপরাধীকে যে কোনো রাজনৈতিক দল সেটে ফেলে এবং বলে দেয় যে তাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রেও সেটা হয়েছে। তবে আঙুল তুলছে তারা, তাদের কিন্তু এরকম ঘটনা ঘটেনি নয়, কিন্তু আজকে এই ঘটনা এটা তো এটা একটা রাজনৈতিক দলের উপর প্রভাব পড়তে খুব স্বাভাবিক। কারণ যে দিনের পর দিন একটি সরকারি হাসপাতালে, হ্যাঁ বিপ্লব দা শুনতে পাচ্ছ? বিপ্লব দা, হ্যালো, হ্যাঁ 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 বলো। বিপ্লব, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি বিপ্লবদার সাথে, কিন্তু যেটা বিপ্লবদা বলছিল যে যতবারই এই ধরনের কোনো ঘটনা সামনে আসে, একদম সামনে আসে, কারণ এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে, সেটা আমরা একেবারে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, কারণ একাধিক মহিলা এক এক করে অভিযোগ করছে এবং তারা সামনে আসছে, তারা অভিযোগ, তাদের যে নির্যাতন, কতদিন ধরে তারা নির্যাতনের শিকার হচ্ছে সেটা তারা সামনে বলছে। কিন্তু এই ঘটনা থেকে একটা কথা ভীষণভাবে স্পষ্ট যে এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটাও স্পষ্ট যে যখনই এরকম কোনো ঘটনা সামনে আসে, সবার সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তখন কিন্তু একটা না একটা রাজনৈতিক দলের নাম সেখানে যুক্ত হয়ে যায়। কিন্তু এটা কোনো দিক থেকে সঠিক, আবার কোনো দিক থেকে সঠিক না। এক দল অপর দলকে
নিচে নামানোর জন্য এই ঘটনাকে একদম হাতিয়ার করে বলা যেতে পারে। তোমাকে যেটা আমি জিজ্ঞাসা করব যে যেটা অবশ্যই যে তিলোত্তমা আজও কিন্তু বিচার পায়নি, সেখানে দেখেছি নানাভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, নানা রকম ঘটনা আমাদের সামনে এসেছে, সারা দেশ এবং দেশের বাইরের মানুষরাও কিন্তু উত্তাল হয়ে পড়েছিল এই ঘটনা সামনে আসার পর। সেখান থেকে আবারও একটি ঘটনা সামনে এসেছে, সরকারি হাসপাতালের ভেতরে এক নয় একাধিক মহিলা ধর্ষণের অভিযোগ করেছে। সেখান থেকে দাঁড়িয়ে যে আবারও কি এরকম কোনো, যদিও অভিযুক্ত আটক হয়েছে, কিন্তু আবারও কি এরকম কোনো ঘটনা ঘটার সম্মুখীন হতে পারে যে আবারও কোনো রকম ভাবে প্রমাণ লোপাট হতে পারে, বা যে অভিযুক্ত মূল অভিযুক্ত তাকে কোনো রকম ভাবে আড়াল করা হতে পারে, এরকম কি কোনো ঘটনা ঘটতে পারে বলে তুমি মনে করছো? দেখো দীপশিকা, আমি তো প্রথমত বাকরুদ্ধ, কারণ কি তুমি আমরা সকলেই জানি সেই কালো দিনটার কথা। অর্থাৎ আমি বলতে চাইছি, তুমি অর্থাৎ বুঝতে পারছো, আরজি করে সেই কালো দিনের কথা, কিভাবে তিলোত্তমাকে নির্যাতন করা হয়েছিল এবং এখন অবধি সে কিন্তু সঠিক বিচার পেল না। কত কিছু না হলো, রাস্তায় নেমে বিক্ষোভ হলো, অবরোধ হলো, কিন্তু কোথাও না কোথাও কি তার পরিবার, তার মা বাবা, যার কাছ থেকে তার কোল ছিনিয়ে নেওয়া হয়েছিল, তারা কি কোথাও না কোথাও একটা সঠিক বিচার পেল না? সেটার রেশ কাটতে না কাটতে আবার একটা আমরা ঘটনা পেলাম পশ্চিম মেদিনীপুরের এই হসপিটালে, খুবই নির্মম ঘটনা। আমি ঠিক জানাচ্ছি এরকম একটি পরিস্থিতিকে, কিন্তু আমরা কোথাও না কোথাও যেটা জানার চেষ্টা করছি যে এত কিছু যে হলো, এত রাত বন্ধ মিছিল হলো, এগুলো কোথায় গেল? সেটা কি একটা পার্টিকুলার দিনের মতো হলো এবং সেটা উড়িয়ে গেল? সুতরাং এটা কিন্তু কোনো অস্তিত্বই রাখে না দীপশিকা। একেবারে এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে একটা জিনিস ভীষণ ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আরজি করের ঘটনা ঘটে গেছে প্রায় 1 বছর 2-3 মাস হতে যায়, কিন্তু তারপরেও এই ঘটনা এটাই প্রমাণ করছে যে যখন ঘটনা ঘটে তখনই সেটা প্রচারের আলোয় আসে, কিন্তু যেই মাত্র দিন বাড়ে তার সাথে সাথে কিন্তু প্রচারের আলো থেকে সরে যায়। তার সাথে সাথে এই ঘটনা আরো একটা জিনিস ভীষণভাবে আলোকিত করছে যে যতই যাই হয়ে যাক না কেন, তারপরেও কিন্তু হাসপাতালের কোনো রকম ভাবে নিরাপত্তা বাড়েনি। একদমই। কিন্তু দেখো দীপশিকা, আমাদেরকে আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে, এই যে হসপিটালে আমরা এরকম ধরনের ব্যাপার শুনতে পাচ্ছি আর কি, এরকম ধরনের ঘটনা ঘটছে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমরা তো হসপিটালটাকে একটি মন্দির মনে করি না, কিন্তু দেখো পর কিন্তু কিছু ঘটনা ঘটছে। কলকাতায় ঘটলো, আরজি করে ঘটলো, তারপরে এরকম ছোট ছোট ঘটনা কিন্তু প্রতিদিন ঘটছে, সবগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু এটা দেখো 3-4 জনকে এরকম ভাবে নির্যাতন করা হয়েছে, তারা দিনের পর দিন চুপ করেছিল না কেন? তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছিল, তাদের পরিবারকে ক্ষতি করা হবে, এরকম নানান ধরনের ব্ল্যাকমেল আমরা শুনতে পেয়েছি, সেটার জন্য তারা বলেছে। কিন্তু কোথাও না কোথাও যখন দেখছে দীপশিকা যে তাদের পিঠ দেওয়ালে টেকে যাচ্ছে, তারা মুখ খুলতে বাধ্য হয়েছে এবং তারা রীতিমতো কান্নাকাটি করছে। তারাও অনেক স্বপ্ন নিয়ে এসেছিল দীপশিকা, হসপিটালে থাকবে এবং নানান ধরনের কাজ, তাদের নিজেদের অস্তিত্বকে নিয়ে তারা খুবই গুরুত্বপূর্ণ, তাদের ভূমিকা অবশ্যই তারা পালন করে, কিন্তু দিনের পর দিন যেটা হচ্ছে নির্যাতনটা, এটা অবশ্যই মানানসই জিনিস নয় দীপশিকা। একদম আমরা একটাই হয়তো এই ঘটনার পর একটাই কথা বলতে পারবো যে নিরাপত্তা বাড়ানো হোক, মহিলাদের নিরাপত্তা বাড়ানো হোক, সেটা সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল বা বেসরকারি সংস্থা, মহিলাদের নিরাপত্তা বাড়ানো হোক। এর পরবর্তী খবর পরবর্তী যে খবরে যাব, সেখানেও কিন্তু এই নির্যাতনের খবরই আসছে। একাধিক জায়গায় মহিলা কিন্তু নির্যাতিত হচ্ছে। এখানে কোনো মহিলা নয়, এখানে কিন্তু কিশোরীরা নির্যাতন হচ্ছে। কোথায়? হোস্টেলে। শুনে অবাক লাগতে পারে এই ঘটনা পুরুলিয়ায় হোস্টেলে ছাত্রীদের প্রতি প্রধান শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ করেন তারা এবং অবশেষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা। আমরা ঘটনা প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব এবং আমাদের যে প্রতিনিধি যিনি এই খবর করেছেন তার সাথেও আমরা আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। হোস্টেলে ছাত্রীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বড় থানার এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন প্রধান শিক্ষক। ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। সম্প্রতি কিছু ছাত্রী বাড়ি ফিরে কান্নাকাটি করায় তারা জানতে পারেন তাদের অভিভাবক। তারপরই ক্ষুব্ধ অভিভাবকরা সরব হন। একত্রিত হয়ে পুলিশের দ্বারস্থ হন তারা।
মেয়ে বলছে 5 থেকে আমাদেরকে এরকম করেছে, কেউ বলছে 6 থেকে করেছে, কেউ বলছে আমাদেরকে কিছুদিন আগে থেকে করেছে। মানে প্রত্যেকটা মেয়ের উপর এরকম ইয়া করে গেছে, অত্যাচার করে গেছে। তাহলে অতদিন তো ভয়ে কিছু বলতে পারে না, মাস্টারে চাপা দিয়ে রাখিছে, ভয়ে বলতে পারলে না, বলে যে বললে তোরা স্কুল থেকে বের করে দিব, এরকম ভয়ে। বা গার্জেনকেও বলতে দেয়নি, বা হোস্টেলে যারা থাকে তাদেরকেও বলতে দেয়নি যে বললে তাদেরকে ইয়া করবো, বের করে দিব স্কুল থেকে। অভিভাবকদের দাবি, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের আরও অভিযোগ, ঘটনা প্রসঙ্গে কাউকে কিছু না জানালে হোস্টেল থেকে বের করে দেওয়ার মতো হুমকি দিতেন ওই প্রধান শিক্ষক। এই ভয়ে এতদিন চুপ ছিল কিশোরীরা। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোস্টেলের ছাত্রীদের উপর অত্যাচার চালাচ্ছেন প্রধান শিক্ষক। এই অন্যায়ের সুবিচার চাইছেন তারা। মানে মাস্টারের বিচার চাই আমাদের, যে কেন এরকম মেয়েরাকে করছে। মেয়েদের তো ওদের উপযুক্ত কিছু নয়, ওরা বাচ্চা মেয়ে, ওরা কিছু বুঝে নাই। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু। তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার জেরে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা, যার জেরে বিদ্যালয়ে আটকে পড়েন শিক্ষক, সহশিক্ষক সহ অনেকে। ঘটনার খবর পেয়ে বোরো থানার পৌঁছান মানবাজার মহকুমা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও বারবার ওই অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সরকারি হাসপাতালে, কোথাও আবার বিদ্যালয়ে নারীরা বিভিন্ন জায়গায় কিন্তু নির্যাতিত হচ্ছে এবং বারবার সেই খবর আমাদের সামনে আসছে। কতটা খারাপ একটা ঘটনা যে একটা কিশোরী, সে বিদ্যালয়ে যাচ্ছে, সে বিদ্যালয়ের হোস্টেলে থাকছে, সেখানে অভিভাবক কে? সে বাড়ি থেকে দূরে এসে থাকছে, মানে তার অভিভাবক তার শিক্ষকই। সেই রকম একটা জায়গায় সেই শিক্ষকই মানে রক্ষকে কিন্তু ভক্ষকের ভূমিকা পালন করছে, সেটাই আমরা দেখতে পেলাম। এবং একজন দুজন ছাত্রী কিন্তু নয়, এখানে একাধিক ছাত্রী অভিযোগ করেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবং দীর্ঘদিন ধরে তাদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানোর পর তাদের যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা অভিভাবকদের সামনে কাঁদতে কাঁদতে মুখ খুলেছে। কেউ বলেছে 2 বছর ধরে, কেউ বলেছে 3 বছর ধরে অত্যাচার চালাচ্ছেন এই প্রধান শিক্ষক। এবং এখানেও আমরা সেই একই জিনিস দেখছি, হুমকি প্রথা। শিক্ষক এখানে কি বলে হুমকি দিচ্ছেন কিশোরীদের? কাউকে বলছেন বাড়ি পাঠিয়ে দেব, কাউকে বলছেন স্কুল থেকে বের করে দেব। শুধুমাত্র হোস্টেল না, আমরা আরো জানতে পেরেছি যে ছাত্রীরা বিদ্যালয়ে যায়, সেই বিদ্যালয়তে গিয়েও কিন্তু তারা একেবারেই নিরাপদ ফিল করেন না। সেখান থেকে একজন প্রধান শিক্ষক হয়ে এই ছাত্রীদের বারবার যে অভিযোগ তার বিরুদ্ধে আসছে, সেটা কিন্তু একেবারে ভয়ানক এবং ভয়ঙ্কর। সেখান থেকে একটাই প্রশ্ন কিন্তু আসে, তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? নারী ছাড়লাম, এরা তো কিশোরী, এরা কিছুই জানে না। আমরা আরো বিস্তারিত জানবো আজকে ঠিক কি কি ঘটলো এবং অভিভাবকরা তারা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ কোনো রকম কোনো স্টেপ নিলেন কিনা সেটা আমরা জানবো। কিন্তু আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে বংশীধর সিংহ। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানতে চাইবো সার্বিক ঘটনাটা একটুখানি যদি বিস্তারিত বলো আমাদের সামনে। দেখো দীপশিকা, ঘটনা যেটা ঘটেছে গত কালকের ঘটনা, মানে মূল ঘটনা গতকালকে বিদ্যালয়ের ছাত্রীরা বাড়িতে গিয়ে বলার পরে প্রকাশ্যে এসেছে ঘটনাটা। ওদের অভিযোগ এটাই যে দীর্ঘদিন ধরে বড়গড়িয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, তিনি ছাত্রীদের বিভিন্ন অশালীন আচরণ শুধুমাত্র স্কুলে অফিসে ডেকে নয়, রাত্রে ওদের হোস্টেলে গিয়েও বিভিন্ন সময় অশালীন আচরণ করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতেই মানে পরবর্তী ক্ষেত্রে গার্জিয়ানরা সবাই থানায় এসেছে সেটা ঠিক, কিন্তু তার আগে প্রথমে এসেছে স্কুলে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, সঙ্গে
শুধুমাত্র যে অভিভাবক অভিভাবিকারা তা নয়, গ্রামের সাধারণ মানুষ, প্রচুর মানুষ সেখানে সমবেত হয়েছে, তার ছবিতে তো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। সাথে সাথে সেখানে ছুটে গেছে বড় থানার পুলিশ, সঙ্গে মানবাজার এসডিপিও। এই মুহূর্তে কি আপডেট? পরিস্থিতি পুলিশ যাওয়ার পরেই অনেক, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলো। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনার পরেই তারপরে সেখান থেকে অভিভাবক অভিভাবিকারা বড় থানায় যায়। বড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরেই পুলিশ, লাইনটা কেটে যাচ্ছে কি শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলো। পুলিশ এই মুহূর্তে কি স্টেপ নিয়েছে? পুলিশ কি কোনো রকম ভাবে প্রধান শিক্ষককে আটক করেছেন বা গ্রেফতার করেছেন বংশীধর? এখনো পর্যন্ত আটকের কোনো খবর নেই। এখনো পর্যন্ত আটকের কোনো খবর নেই। শিক্ষক মশাইয়ের সঙ্গে বারবার যোগাযোগ করা সত্ত্বেও কোনোভাবে তার সাথে যোগাযোগ হয়নি। এমনকি অনেক সংবাদ মাধ্যমে যোগাযোগ করেছে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। ফোন বন্ধ রয়েছে শিক্ষক মশাইয়ের। আচ্ছা, একদমই তাই। দেখো বংশীধর, তোমার কাছে যেমন যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, দেখো পরপর কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, এরকম ধরনের একটা স্কুলে যে এরকম ঘটনা হতে পারে, আমরা সত্যি বাকরুদ্ধ এই ঘটনায়। কি বলবে? মানে তুমি তো গিয়েছিলে এবং তুমি রীতিমতো আমাদের প্রতিবেদনটা পাঠিয়েছো এবং তুমি প্রতিক্রিয়া নিয়েছো। এর মূল উদ্দেশ্য কি? মানে এর পিছনে মূল উদ্দেশ্য কি? কি লাভ ছোট ছোট বাচ্চাদের এরকম অত্যাচার করে? দেখো এখানে মানে সারা কি বলবো, রাজ্য জুড়ে যা আর মনে হচ্ছে বিচ্ছিন্ন কোনো রকম ভাবে আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য বিচ্ছিন্ন হয়েছে। যেখানে আমরা ছিলাম, যেখানে আমি প্রশ্নটা করছিলাম, আমরা দেখো এরকম পরপর কিছু চিত্র আমরা দেখতে পারলাম। যে প্রথমে তো আমরা এরকম দেখতে পেলাম একটি হসপিটালে, তারপরে হোস্টেলে, তারপরে নানান ধরনের, কিন্তু যত দিন যাচ্ছে দীপশিখা তত এই ধরনের কিন্তু চিত্র উঠে আসছে। আমরা এত ওমেন সেফটি নিয়ে কথা বলি, এত কিছু চাইল্ড লেবার নিয়ে আমরা কথা বলে থাকি, এই বিষয়গুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোথাও একটা সামঞ্জস্য সে ব্যাপারটা কিন্তু হচ্ছে না দীপশিখা। কারণ কোথাও, আমি প্রশাসনের বলবো না, আমি কোথাও না কোথাও একটা খামতি অবশ্যই রয়ে যাচ্ছে, যার কারণে এগুলো হচ্ছে। এরকম একটি স্কুলে আমরা দেখতে ছোট ছোট বাচ্চা, কি বা কারণ হতে পারে? তারাই বা কোন পাকা ধানে মই দিতে গেছে শিক্ষকদের, তারা এরকম একটা স্টেপ নিতে বাধ্য হচ্ছে দীপশিখা? কি মনে হয়? একেবারে যে কথাটা আমি বারবার বলছিলাম, যে একজন শিক্ষক, একটা একদম কিশোরী মেয়ে, সে বাড়ি থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করছে, মানে তার অভিভাবক কিন্তু ওই শিক্ষক শিক্ষিকারাই। সেখান থেকে একজন প্রধান শিক্ষক যে তার অভিভাবকের মতো, সে যদি নিত্য দিনের পর দিন তাকে যদি শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে, সেটা তার জন্য কতটা অসহ্যকর হতে পারে। এবং তোমাকে বলে রাখি, এইরকম কিন্তু একাধিক কিশোরী অভিযোগ করেছে এবং দিনের পর দিন কিন্তু সে এই অত্যাচারের শিকার হওয়ার পর অবশেষে তারা একজোট হয়ে তাদের অভিভাবকদের জানিয়েছে। এবং একজন অভিভাবিকা যেটা বললেন, যে তাদেরকে 1 থেকে 2 মিনিট মাত্র ফোন করতে দেওয়া হতো, তাদেরকে হুমকি দেওয়া হতো যে স্কুল থেকে বার করে দেওয়া হবে, আবার কখনো হুমকি দেওয়া হতো যে স্কুল থেকে বার করে দেওয়া হবে। একজন কিশোরী, সে কি জানে, কি বোঝে, তার কোনো রকম এই বিষয়ে জ্ঞানও হয়নি, সেই রকম একটি ছোট কিশোরীকে যদি এরকম ভাবে দিনের পর দিন মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হতে থাকে, সে কি শিখবে? সে কোথায় গিয়ে দাঁড়াবে? কাকে বলবে? আমার মনে হয় যে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখুক এবং প্রয়োজনীয় যে স্টেপ নেওয়ার সেটা নিক। আমার মনে হয় তাহলে, এবং তাকে উপযুক্ত শাস্তিও দেওয়া উচিত যদি এই অভিযোগ এখানে প্রমাণ হয়ে যায়। তবে তাহলে বোধহয় পরবর্তী ক্ষেত্রে যে কোনো ভাবে যদি কোনো এরকম ঘটনা ঘটানোর কেউ যদি মনোভাবও রাখে, আমার মনে হয় সেই ঘটনা ঘটাতে সে দুবার অন্তত ভাববে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে খবরের দিকে যাব, এই যে 2 খবর দেখলাম, সেখান থেকে আমাদের একটাই প্রশ্ন কিন্তু আসছে যে মহিলাদের নিরাপত্তা কোথায়? না কিশোরীরা ছাড় পাচ্ছে, না সরকারি হাসপাতালে কাজ করতে গিয়ে সেখানে মহিলারা নিরাপত্তা পাচ্ছে না, হ্যাঁ কেউই ছাড় পাচ্ছে না। সেখান থেকে আমার মনে হয় প্রশাসনকে আরো বেশি সক্রিয় হওয়া উচিত এবং মহিলাদের যে এই সার্বিক সমস্যা সেটা খতিয়ে দেখা উচিত, এবং তার পাশাপাশি
তার ফ্যামিলি, তার পরিবারকেও তার পাশে থাকা উচিত এবং তাদের সাথে আরো বেশি বেশি কথা বলা উচিত, যে কারণে তারা ভয় নয়, তারা সৎ সাহস নিয়ে নির্যাতনের কথা তারা প্রকাশ করতে পারে। এর পরবর্তী আমরা যে খবরে যাব সেই খবর একেবারেই অন্যরকম। আমরা জানি যে রান্না পুজো কিন্তু সামনেই চলে এসেছে এবং রাত পোহালেই বাঙালির রান্না পুজো। এবার আমরা যে খবরের দিকে যাব, দক্ষিণ 24 পরগনা। রান্না পুজো মানে কিন্তু জানি আমরা যে দারুণ দারুণ খাবার এবং বিভিন্ন পদের খাবার, কিন্তু সেখান থেকে আমরা দেখছি যে রান্না পুজোতে কিন্তু বিভিন্ন ধরনের মাছের আয়োজন থাকে এবং বিশেষ করে বাঙালির কিন্তু ইলিশ মাছের আয়োজন থেকে থাকে। সেখান থেকে দক্ষিণ 24 পরগনাতে একেবারে ভিন্ন একটা চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত ইলিশের অভাব আছে। অগত্যা ভরসা বলতে সেই মায়ানমারের ইলিশ, এরকমই একটা প্রতিবেদন আমরা আগে দেখে নেব, তারপর আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। নেই ইলিশের জোগান, তাই বাঙালির রান্না পুজোয় এবার ব্রাত্য ইলিশ। অগত্যা ভরসা বলতে সেই মায়ানমারের ইলিশ। 7 দিন ফিশিং করে এসেছি, আর আমরা প্রতিদিন 2টো করে খেয়া মারি। তো ওই খেয়ে দেখা যায় 1 জোড়া, হাফ জোড়া বা 2 জোড়া এরকম করে ইলিশ মাছ হয়। তবে আগে যেভাবে ইলিশ মাছ ছিল এখন সেই ইলিশ মাছটা নেই। তবে আশা করছি আমরা সামনে যে ভালো জোয়া আসছে, ওই জোয়ারে যদি মাছ হয় তাহলে আমরা একটু ধরেও বাঁচবো আর আমাদের সংসারও বাঁচবে। হ্যাঁ, ওয়েদার যখন একটু খামখেয়ালি করে, দেখা যাচ্ছে আমরা বেরিয়ে গেছি, সমুদ্রে রয়েছি, মাছ ধরছি, হট করে ওয়েদার খারাপ, এত উত্তাল হয়ে গেছে আমাদের চাপতেও কষ্ট হয়ে যায়। তবুও আমরা 4-5 ঘন্টা ধরে ওই উত্তালের মধ্যে চালিয়ে আমরা ঘাটে আসার চেষ্টা করি। গাছের কাছেই আসি, কিনারায় এসে ঢুকে আবার ওয়েদারের চিন্তা করছি কখন ভালো হবে, কখন আমরা বেরোবো। মায়ানমারের ইলিশ, তাও বা সাধারণের নাগালের বাইরে। আবহাওয়া খারাপ থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। আমাদের যা ইলিশের পরিস্থিতি আছে প্রথম থেকেই, ওই প্রথম যে 2-1টি ভয়েজে যা বড় মাছ পাওয়া গেছিলো, তারপর থেকে আর বড় মাছের প্রায় দেখা নেই বললেই চলে। তারপরে যে পরের যে স্টেজটার মাছ আছে, যে 500-600 গ্রামের যে মাছটা বা তার নিচের ওজনের যে মাছটা, ওই মাছটাই বেশ কিছু মাছ রাখা আছে স্টোরে। যারা স্টোর করেন তারা রেখেছেন পার্টিকুলার এই বিশ্বকর্মা এবং রান্না পুজোর জন্য। তো রান্না পুজোর জন্য সাফিসিয়েন্ট মাছ লোকে পাবে না এবং দাম দিয়েই কিনতে হবে। আর মায়ানমারের মাছ আছে, মায়ানমারের মাছ স্টোরে যথেষ্ট মজুত আছে এবং মায়ানমারের মাছ নিতে পারবেন, কিন্তু সমস্ত মানুষেরা ওটা কিনতে পারবে না, ওদের ব্যয়ের নাগালের বাইরে আছে। মৎস্যজীবীরা জানান, ইলিশ মাছ ধরার মরশুমে প্রায় প্রথম থেকেই এবছর সমুদ্র উত্তাল রয়েছে। গভীর সমুদ্রে কোনো ট্রলার নোঙর করে দাঁড়িয়ে জাল ফেলতে পারছে না, তাই বাধ্য হয়ে মৎস্যজীবীদের বারবার উপকূলের দিকেই ফিরে আসতে হচ্ছে। তাছাড়াও সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরতে যাওয়ার উপর রয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে উপকূলে দাঁড়িয়ে বেশি সময় কেটে যাচ্ছে মৎস্যজীবীর, আর তার ফলে বাজারে পর্যাপ্ত ইলিশের জোগান এবার নেই বললেই চলে। তাই স্থানীয়দের নদী মোহনা ও খাড়ি এখন তাদের কাছে ভরসা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে বাজারে চাহিদা মতন মাছ না থাকায় এবারের বাঙালির রান্না পুজোয় ইলিশের দর অনেকটাই আকাশ ছোঁয়া। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঙালির রান্না পুজো আসন্ন, কিন্তু নেই পর্যাপ্ত ইলিশ। অগত্যাই তাদেরকে বেশি দাম দিয়ে কিন্তু মায়ানমারের ইলিশ কিনতে হচ্ছে এবং এই মায়ানমারের ইলিশ কিন্তু অনেকেরই সাধ্যের বাইরে। সেখান থেকে বেশ ফাঁপড়ে পড়েছে সাধারণ মানুষ। তো এই যে ঘটনা আমরা বারবার দেখেছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রলার গভীর সমুদ্রে নোঙর করে কিন্তু মাছ ধরতে পারছে না এবং যে কারণে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা আরো বিস্তারিত আলোচনা করব, আমাদের প্রতিনিধি আছে আমাদের সাথে আছে দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী, তোমাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। আজকের এই যে ঘটনা, আমরা জানি যে বাঙালির কিন্তু অন্যান্য এই 12 মাসে 13 পার্বণের মধ্যে কিন্তু এই রান্না পুজো একদম অন্যতম একটি পুজো। সেখান থেকে বাঙালির রান্না পুজো মানে কিন্তু ইলিশের একটা যোগাযোগ আছে, মানে বাঙালির রান্না পুজো আর বাঙালির ইলিশ একে অপরের সাথে ভীষণভাবে যুক্ত। সেখান থেকে এরকম একটি ঘটনা, যে প্রতিবেদন তুমি আমাদের দেখিয়েছো, যে পর্যাপ্ত ইলিশ নেই এবং মায়ানমারের ইলিশের আকাশ ছোঁয়া দাম। এই যে সার্বিক চিত্রটা একটু যদি বলো। দেখো দীপশিকা, তোমাকে বলে রাখি,
রাত পোহালেই রান্না পূজা, মানে রাত্রে থেকেই তার আয়োজন চলছে এবং ভোরের থেকেই রান্না, সকালবেলা পান্না, যা প্রত্যেকটা মানুষ বাড়িতে বাড়িতে সেই পান্তা ভাতটাই খেতে যাবে, সেই আয়োজনে তারা বাঙালিরা মেতে উঠেছে। কারণ বিভিন্ন ধরনের পিঠে পুলি থেকে আরম্ভ করে, তিলের নাড়ু থেকে আরম্ভ করে, ভাজা জিনিস থেকে বিভিন্ন ধরনের পদ রাখা হয়েছে। সেই পদের মধ্যে ইলিশ মাছটাও রেখেছে, যা বাঙালিদের সব থেকে প্রিয় শস্য শ্যামলা ইলিশ মাছ। কিন্তু একটাই দুর্ভোগে পড়েছে, কারণ প্রকৃতির ওয়েদারের খারাপের জন্য, প্রাকৃতি তার খামখেয়ালির জন্য, কখনো বা ভারী বর্ষা, কখনো বা সমুদ্র উত্তাল, বা কখনো বা সরকারি আইন জারি সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা, তার ফলে মৎস্যজীবীরা ঠিক মতন করে মাছ ধরতে পারছে না এবং তার ফলে ইলিশ মাছের সমস্যা। যে পত্রী রান্না করে বাঙালির পাতে দেওয়া হবে ইলিশ মাছ, সেই ইলিশ মাছটাই পাচ্ছে না। এখন তার জন্য বাঙালিরা কি করেছে, একটাই ভরসা, মায়ানমারের ইলিশ মাছ, যা বাঙালিদের মধ্যে সাধ্যের বাইরে, তবু কিনে দিতে হবে, যাদের সাধ্যের মধ্যে থাকবে তারাই তারা কিনবে। কিন্তু এই নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছে। কিন্তু বাঙালির যে রান্না পুজো, যেটা মানুষ বছরের পর বছর প্রত্যেকটা বাঙালি পালন করে আসছে, এই রান্না পুজো, এটার আজকে রাত্রে পোহালে যেমন রান্না পুজো, তার কালকে আজকে রাত পোহালে তেমন বিশ্বকর্মা পূজা রয়েছে, বাঙালিরা মেতে উঠেছে। কিন্তু সমস্যায় একটা পড়ছে, এই ইলিশ মাছ, যা শস্য শ্যামলা যে ইলিশ মাছটা বাঙালির পাতে দিতে পারছে না, এই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে বাঙালিরা পড়েছে। একদমই রেবতী, দেখো আমরা সবাই জানি যে বাঙালির কাছে কিন্তু এই একটা অন্যরকম দিক, ইলিশও একটা কিন্তু অন্যরকম একটা আমাদের কাছে খাদ্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম সমস্যা পড়েছে। তুমি তো গিয়েছিলে, তুমি তো সেখানে প্রতিক্রিয়া পেয়েছো, কি মনে হচ্ছে, মানে কিরকম অবস্থা এখন হয়ে আছে রীতিমতো? দেখো, তোমাকে রীতিমতন বলে রাখি, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলিশ মাছ তো মৎস্যজীবীরা ধরতে পারছে না, এবং যদিও তারা যাচ্ছে কোনো কারণে, যখন সমুদ্র উত্তাল হয়ে যায়, তারা কোনো খাড়িতে বা মোহনার মধ্যে তারা এসে নগর করে, এবং তারপরেও সরকারি নিষেধাজ্ঞা জারির জন্য তাদেরকে উপকূলে উঠে আসতে হয়, এবং দিনের পর দিন উপকূলের মধ্যে তাদের থাকার ফলে তারা ঠিক মতন মাছ ধরতে পারছে না, তারা এই শস্য শ্যামলা ইলিশ মাছ, যেটা বাঙালির প্রধান জিনিস, সেটা বাঙালির পাতে দিতে তারা অসক্ষম হচ্ছে। তাহলে রেবতী, আমি এটা বলতেই পারি যে বাণিজ্যিক দিকে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, কি বলবে তুমি? দেখো, এটা যেমন বাণিজ্যিক দিক দিয়ে একটা বড় সমস্যা, আর একটা কথা বলবো পারিবারিক দিক দিয়ে, যারা মৎস্য ব্যবসায়ীরা বা মৎস্যজীবীরা, তাদের পরিবারের এখন বেহাল দশা। কারণ তাদের পরিবার নদীমাতৃক এলাকায় মাছের উপর নির্ভরশীল করে তাদের বেঁচে থাকতে হয়। মাছ না হওয়ার কারণে তাদের এক সময় পরিবারের মানুষজন আধপেটা করে তাদের খেতে হচ্ছে, এবং কিছু কিছু মৎস্যজীবীরা তারা পরিযায়ী সময় হয়ে যাচ্ছে। দেখো, এই সমস্যার কারণ অনেকবারও অনেক জায়গায় তার কোনো মতে সমস্যা সমাধান করা সম্ভব না, কারণ প্রকৃতির উপরে কারোর হাত থাকে না। তাহলে এই সময় এই মাছের আদান প্রদানটা কি করে হচ্ছে, মানে বর্তমান পরিস্থিতিতে কিভাবে পুরো বাণিজ্যিকরা সামলাচ্ছে? অবশ্যই আমরা বুঝতে পারছি একটা খুবই খারাপ একটা সময় দিয়ে যাচ্ছে আমাদের ইয়েরা, কিন্তু এই সময়টা কি করে তারা কাটাচ্ছে, কি করে বাণিজ্যিক দিকে তারা সাপোর্ট দিচ্ছে? দেখো, এই সময় তারা উপকূলীয়বর্তী উঠে আসছে, এবং অন্যথায় তারা যে কাছাকাছি নদীগুলোতে বা সমুদ্রগুলোতে তারা মাছ ধরছে। ছোট ছোট ইলিশ পাওয়া যাচ্ছে, যা 200-300 গ্রামের ওজন, যা বাজার মূল্য সবই প্রচুর কম, যা তাদের কোনো বাণিজ্যিক ক্ষেত্রে তাদের ভীষণ একটা ঘাটতির সমস্যা হচ্ছে। এবং এর কারণে বাঙালিদের আজকের অন্য দেশ থেকে, মায়ানমার যে দেশটা, সেই দেশের মাছকে আজকের বাঙালিদের এখানে তাদেরকেই আজকের সেটা ব্যবহার করতে হচ্ছে, এবং তাদের পাতে বাঙালিদের মায়ানমারের ইলিশই তাদের পাতে আজকের খাওয়ার পরিবেশন করা হচ্ছে। রেবতী, একটু মায়ানমারের ইলিশ এবং আমাদের যে বাঙালিদের যে ইলিশ, যেটা আমরা আগের বছর অবধি বাঙালির পাতে দেখতে পেয়েছি এবং যার যোগানটা একদম সঠিক ছিল, সেখান থেকে এই দামের পার্থক্যটা ঠিক কি, একটু যদি ডিটেইলসে বলো। দেখো, আমাদের দেশে মায়ানমার থেকে আসতে হলে যেমন পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে, স্টোরেজ থেকে শুরু করে একটা খরচের ব্যবধান আছে, কিন্তু আমাদের দেশের যদি ইলিশ হতো তাহলে পরিবহন খরচটা অনেক বেড়ে যেত। আর মায়ানমারের ইলিশটাকে নিয়ে এসে স্টোরেজ করে রাখতে হয়, এবং মায়ানমারের ইলিশটার সম্পূর্ণ আমাদের দেশের ইলিশের থেকে সম্পূর্ণ আলাদা, তার জন্য এর বাজার মূল্য অনেকটা বেশি, যা সাধারণ মানুষ কিনে সেটা খাওয়ার পক্ষে তাদের অনুপযোগী। তাই সাধারণ মানুষের পক্ষে যেটা অনুপযোগী, কারণ 7 থেকে সাধ্যের মধ্যে কেউ স্বাদ পূরণ করতে পারছে না। সমস্যার মধ্যে বিভিন্ন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিগুলো খুব সমস্যার মধ্যে পড়েছে। এই যে তুমি যখন বাজারে গিয়েছিলে, এই বাজারে মানুষের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? তারা কি বেশি দাম দিয়ে একটা দিনের জন্য এই মায়ানমারের ইলিশ কিনে নিয়ে যাচ্ছে, নাকি তারা খালি হাতেই ব্যাগ খালি রেখেই ইলিশের শখ পূর্ণ না করেই তারা বাড়ি ফিরে যাচ্ছে? কি দেখলে তুমি, বাজারের কি অবস্থা?
দেখো বাজারের বেহাল অবস্থা, বাঙালিরা শুধু মাছ খুঁজছে, কিন্তু যে মাছটা কিনতে আসছে তারা পাচ্ছে না। তাদের হয়তো কেউ খালি হাতে ঘুরছে, আর যাদের সামর্থ্য আছে তারা কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত মানুষরা আজকের এই পদগুলো আজ রান্না পুজোর জন্য মাছ ব্যবহার করবে বলছে, তারা ইলিশ মাছের জায়গায় তারা অন্য কোনো মাছ নিয়ে যেয়ে তারা কিনছে, কিন্তু খালি হাতে ফেরার কথা। তাদের একটাই যে উদ্যোগ ছিল, আনন্দের বিষয় ছিল, তারা এই ইলিশ মাছ সাধারণ মাছ বাঙালির পাতে দিয়ে তারা আনন্দটা উপভোগ করবে, কিন্তু সেই আনন্দটা থেকে তারা আজকে বঞ্চিত হচ্ছে। কারণ এই মায়ানমারের ইলিশ মাছটা সাধারণ মানুষের তো সামর্থ্যের বাইরে, তাই সব মানুষই কিনতে পারছে না, কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ক্ষেত্রে কিন্তু একটু কষ্টসাধ্য হচ্ছে। একেবারে অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী, এরকম একটা ভালো প্রতিবেদন সামনে আনার জন্য। সত্যিই এবছরের যে রান্না পুজো, সেই রান্না পুজোয় ইলিশের ভাটা দেখা দেওয়ায় কিন্তু রীতিমতো বাঙালির কিছুটা হলেও মন অশান্ত বলাই যেতে পারে। এরপর আমরা যে প্রতিবেদনে যাব সেটা একেবারে ভিন্ন, শিলিগুড়ির একটি প্রতিবেদন। আমরা বারবার দেখেছি সিকিমে বারংবার ধস হতে এবং বারংবার পর্যটনের যে একটা খামতি, সেই খামতি তৈরি হতে আবারও উত্তরবঙ্গ সিকিমে অন্য রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গ সিকিমে টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তার উপর দিয়ে বইছে জল। ধসে বিপর্যস্ত, একদিকে ধসে বিপর্যস্ত গ্রামীণ জীবন, অন্যদিকে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। যদিও এখনো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক খোলা আছে বলেই জানা গেছে। আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। উত্তরে টানা বৃষ্টি, ফুঁসছে তিস্তা, অব্যাহত প্রাকৃতিক বিপর্যয়, ধসে বিপর্যস্ত গ্রামীণ জীবন, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকে তিস্তা নদীর জল উপচে তিস্তা বাজার অঞ্চলে রাস্তায় ঢুকে পড়ায় দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। অন্যদিকে সিকিমে সিতাং ও রংপো জাতীয় সড়কে ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়কে সাময়িক ব্যাহত হয় যান চলাচল। অবিরাম বৃষ্টির মধ্যে মাটি ও পাথর সরিয়ে সাময়িকভাবে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। গত 24 ঘন্টায় একাধিক ধস নামার কারণে মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়ে উঠেছে। প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, শিলিগুড়ি। আমরা কিন্তু এর আগেও বারংবার দেখেছি সিকিমে নানান জায়গায় 10 নম্বর জাতীয় সড়কে দুবার ধস নামতে। সেখান থেকে কিন্তু যে পর্যটকরা ছিল তাদের যেরকম যাতায়াতে অসুবিধা হয়েছিল, সেই রকমই আবার যারা পর্যটনের উদ্দেশ্যে যাচ্ছিল বা যাওয়ার কথা ভেবেছিল তাদেরও কিন্তু অসুবিধা হয়েছিল। সেখান থেকে পর্যটনে একটা বড় রকম ক্ষতি হয়েছিল সিকিমের, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের রাজ্যেরও। সেখান থেকে আবারও এরকম একটা চিত্র, আবারও এবার যদিও একটু আলাদা চিত্র, ধস তাও মানে একটা বড় রকম ক্ষতির সম্মুখীন কিন্তু হয়েছে উত্তরবঙ্গ সিকিমের এই টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত কিন্তু এই মুহূর্তে গ্রামীণ জীবন। এই যে বারংবার আমরা দেখেছি যে কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে বলা যেতে পারে এইরকম একটা চিত্র, কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে তুমি মনে করছো পর্যটক এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের? দেখো দীপশিকা, যত দিন যাচ্ছে তত এরকম প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে উত্তর থেকে সিকিমে টানা বৃষ্টি চলছে, এর ফলে কিন্তু এই কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, এই রাস্তা কিন্তু খুবই ব্যস্ততম রাস্তা। সুতরাং এখানে যদি ধস নামে, দীপশিকা তুমি ভাবো কত জনজীবনের কত রকমের ক্ষতি হতে পারে, কত মানুষ, এবং সেটা হয়তো রাতারাতি হয়েছে। যদি টান দিনে ওটা হতো তাহলে ভাবো কত মানুষের প্রাণ যেত। অবশ্যই গেছেও, হয়তো অনেকে অনেক জখম হয়ে পড়েও আছে এই মুহূর্তে, তাদেরকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এরকম ধস নামার মতো কিন্তু যেই দিকটা তুমি কি বলতে চাই, দেখো অবশ্যই এটা খুবই একটা দুঃখজনক বিষয়। আমরা মনে হয় আমাদের যিনি প্রতিনিধি, যিনি এই খবরটা করেছেন, তার সাথে একবার কথা বলে নেব। আমাদের সাথে আছে শিলিগুড়ি থেকে ঋত্বিক। এই মুহূর্তে উত্তরবঙ্গ সিকিমের টানা বৃষ্টির জেরে যে ধস এবং তিস্তা নদীর জল যে রাস্তার উপর দিয়ে বইছে, এখন এই মুহূর্তে ওখানকার কি চিত্র? দেখো, তোমাকে প্রথমতই জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে শুধুমাত্র আমরা সিকিম নিয়ে কথা বলছি, তো আমি একটু আগে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের যে 8টি জেলা, তার মধ্যে এই উত্তরের যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত বিস্তীর্ণ এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার ফলে সামনেই যেহেতু দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেখানে কিন্তু বিঘ্ন হচ্ছে। এবং পাশাপাশি যে সিকিম নিয়ে আমরা কথা বলছি,
সেই সিকিম কিন্তু দুর্গাপুজোর সময় একটি বলা চলে পর্যটকদের জন্য একটি বিশেষ জায়গা, কেননা যারা সারা জীবন কাজ কর্মে ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু এই পুজোর কটা দিন ছুটিতে বেরোতে আসা কিন্তু এই পাহাড়ের এলাকায় সিকিম কিন্তু ভ্রমণে থাকবে, অর্থাৎ ভ্রমণ তালিকায় কিন্তু সিকিম থাকবে। তো সেক্ষেত্রে এই গত কয়েকদিন আগেও কিন্তু আমরা সেই ছবি তুলে ধরেছিলাম, যেখানে কিন্তু সিকিমে বারংবার ধস দেখা গিয়েছিল। এবং গত দুদিন আগে তোমাকে জানিয়ে রাখি, গত দুদিন আগে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল সিকিম সরকারের তরফে যে উত্তর সিকিম কিন্তু খুলে দেওয়া হয়েছে প্রায় 3 মাস পর। অর্থাৎ এই উত্তর সিকিম খোলার পরে কিন্তু পর্যটকদের মধ্যে একটা উল্লাস দেখা গিয়েছিল এবং প্রত্যেকে কিন্তু টিকিট কাটাও শুরু করে দিয়েছিলেন। উত্তর সিকিমের লাচুং এবং ডেকোলাম, যে সব থেকে বড় সীমান্ত ডেকোলাম ভারত চীন সীমান্ত, সেখানেও ঘোরার কিন্তু সকলে প্ল্যান করে নিয়েছিলেন। তার মাঝখানে কিন্তু আবার বিঘ্ন ঘটলো গতকাল রাত ধরে এখনো পর্যন্ত যে প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং সিকিমের বিস্তীর্ণ এলাকা, তার ফলে কিন্তু ব্যাপক ধস দেখা গিয়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকায়। এবং সবথেকে বড় বিষয়, তিস্তা বারংবার কিন্তু চোখ রাঙায় এবং আবারও কিন্তু তিস্তার জল চোখ রাঙাচ্ছে। NH10 যেটি একটি অন্যতম সড়ক বলা চলে সিকিম এবং বাংলা সিকিমের যে লাইফ লাইন রাস্তা, সেই রাস্তা বলা চলে NH10, সেই NH10 এর উপর দিয়ে কিন্তু জল বইছে। এবং এই মুহূর্তেও যা পরিস্থিতি, সেখানেও কিন্তু এই মুহূর্তে যা জানা যাচ্ছে, এই মুহূর্তে সেই রাস্তা দিয়ে কিন্তু জল বইছে এবং সম্পূর্ণভাবে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাড়া প্রত্যেকেই কিন্তু নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে যাতে সেই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা না করে, কারণ যখন তখন যেখানে সেখানে কিন্তু ধস নামছে এবং প্রশাসনের পক্ষ সমস্ত ধস সরানো, বিশেষ করে যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু ধস সরাচ্ছে এবং যে কোনো প্রান্তে যে কোনো সময় কিন্তু ধস নামতে পারে। সে কারণে পর্যটকদের কিন্তু বিধিনিষেধ করে দেওয়া হয়েছে যাতে তারা সেই রাস্তা ব্যবহার না করে। তবে আরেকটা প্রশ্ন কিন্তু থেকে যায়, যদি তারা সেই রাস্তা ব্যবহার না করে, যাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, যারা হয়তো সফরের জন্য তৈরি হয়ে গেছে, তারা কোন দিক দিয়ে যাবে? এবং তারা যদি ঘুরপথে, প্রশাসনের তরফে যে ঘুরপথের তালিকা করা হয়েছে সেই ঘুরপথেও যদি তারা যায়, তাহলে কিন্তু মোটা অঙ্কের অর্থ কিন্তু তাদেরকে গুনতে হবে, কেননা ঘুরপথে গেলে ভাড়া যেমনটা বেশি লাগবে, সময়ও কিন্তু তেমনটা বেশি লাগবে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী এই NH10 বারংবার ধস এবং এই তিস্তার জল চোখ রাঙানোর ফলে বারংবার কিন্তু সাধারণ মানুষই ভুক্তভোগী হতে হচ্ছে। একেবারেই দেখো ঋতিক, আমরা কিন্তু বারংবার দেখেছি যে সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক, একদম মেন যে সড়ক, সেই সড়কে কিন্তু বারংবার ধস নেমেছে এবং এই কয়েক দিনের ব্যবধানে কিন্তু ধস নেমেছে। সেখান থেকে সিকিমের যে পর্যটন শিল্প, সেটা কতটা মুখ থুবড়ে পড়েছে? এটা একদম থুবড়ে বলা চলে, কেননা একদিকে নেপালের যে পরিস্থিতি আমরা সকলেই জানি, তার ফলেও কিন্তু কিছুটা পর্যটকের সংখ্যা কমেছে। এবং তারপর গত 3 মাস ধরে উত্তর সিকিম বন্ধ থাকা, অর্থাৎ বুঝতেই পারছো কতটা পর্যটন শিল্প কিন্তু কতটা ক্ষতি হয়েছে তা কিন্তু বলাই যেতে পারে। এবং যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন, সেটা হোটেল মালিক হোক কিংবা গাড়ি চালক, যারা এই সিকিম এবং বাংলা সিকিমের যারা সংযোগ স্থলে যারা কাজ করে, হোমস্টে থেকে শুরু করে ফার্মস্টে, সমস্তই যারা ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকে কিন্তু ক্ষতির মুখ দেখেছিলেন। তবে একটু হলেও আশা জেগেছিল, যখন উত্তর সিকিম খুলে গিয়েছিল একটু হলেও কিন্তু আশা জেগেছিল। তবে আবারও এই যে বৃষ্টি, লাগাতার যে বৃষ্টির ফলে জল বৃদ্ধি হওয়া একদিকে, এবং আমরা যে কথা বলছি সিকিম শুধু নয়, কালিম্পংও কিন্তু বিশাল বৃষ্টির ফলে কিন্তু ডুবে গিয়েছে তিস্তা বাজার, একটি অন্যতম বাজার বলা চলে তিস্তা বাজার। সেই তিস্তা বাজারে কিন্তু একদম জলের তলায় চলে গিয়েছে। অর্থাৎ অনেক পর্যটকই কিন্তু এখনো ফেসে আছে সেই সিকিমের বিভিন্ন এলাকায়। এবং যারা পর্যটকরা যাবেন ভাবছেন সিকিমে, তারাও কিন্তু এখন ভয় পাচ্ছেন যে তারা কিভাবে যাবেন। এটা সমস্যায় কিন্তু ব্যবসায়ীরা পড়ছেন, কেননা বিভিন্ন বুকিং মধ্যে ক্যান্সেল হওয়া শুরু করেছে। এবং আরেকটা বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে, মানুষ কিন্তু সিকিমের যে ভয়াবহ চিহ্ন, সেই ছবি দেখে কিন্তু অনেকে দার্জিলিং এর টিকিটও কিন্তু ক্যান্সেল করে দিচ্ছেন, ভাবছেন যে দার্জিলিং ও ধস নেমেছে বা দার্জিলিং ও একই পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমরা আজকের যে সার্বিক যে গুরুত্বপূর্ণ ঘটনা, যে 4টি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমাদের এক্সপ্রেস অনলাইন আজ এখানেই শেষ করব। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।